আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে জব সলিউশন মডেল টেস্ট 7 এর প্রশ্নের সমাধান করব এবং কিভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। যেহেতু আমাদের এমসিকিউ 60 নম্বর এবং লিখিত 40 নম্বরের ছিল, লিখিত 40 নম্বরের মধ্যে 18 নম্বর ছিল ফ্রি হ্যান্ড রাইটিং, এর মধ্যে হচ্ছে 10 নম্বর ছিল গণিত এবং বাকি 8 নম্বর ছিল র্যাম ও রোমের মধ্যে পার্থক্য। এরপর একটি আবেদনপত্র ছিল যে মশক নিধন ও পানির সংকট সমাধানের জন্য জেলা প্রশাসক বরাবর একটি আবেদন, এবং একটি প্যারাগ্রাফ ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আমরা অঙ্কগুলো আগে সমাধান করার চেষ্টা করব, এরপরে কোন কিভাবে গ্রামার সাইড এবং ব্যাকরণ এইগুলো আমরা সমাধান করতে পারি বা বোঝার যে বিষয়গুলো সেগুলো বোঝানোর চেষ্টা করব। এখন আমরা অঙ্ক দিয়ে শুরু করি। লিখিত অঙ্ক ছিল দুইটি, একটি ছিল পরিমিতির অঙ্ক। সেই অঙ্কটা আমরা প্রথমে দেখি যে একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার, এর দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? এটা 34তম বিসিএস এর প্রশ্ন। এর আগে একটু বলে রাখি, আমাদের এই পরীক্ষায় 12 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সর্বোচ্চ নাম্বার পেয়েছে 89, 100-র মধ্যে 89, এবং সর্বনিম্ন পেয়েছে 34 সামথিং। আসলে পরীক্ষা যে যত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার তত প্রস্তুতি ভালো হবে, কারণ নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনাদের প্রস্তুতি খুব সুন্দরভাবে নিজেদের ভুল ত্রুটি সমাধান করতে পারবেন এবং নিজের কনফিডেন্স পাবেন। হ্যাঁ, আসলে পরীক্ষায় অংশগ্রহণের কোনো বিকল্প নাই। আমরা প্রথমেই এই পরিমিতির অঙ্ক সমাধান দেখি। আমাদের যে প্রথম রয়েছেন তার অঙ্কটা আমরা একটু দেখি সমাধান। আমরা চেষ্টা করব যে বুঝিয়ে দেওয়ার এবং কিভাবে আমরা সহজভাবে সহজ পদ্ধতি অঙ্কগুলো করতে পারি। হ্যাঁ, যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192 মিটার। হ্যাঁ, ক্ষেত্রফল হচ্ছে 192 মিটার। তবে বিথি যে উপায়ে অঙ্কটি করেছে এটা একটু সময় সাপেক্ষ এবং ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই কারণে আমি আরেকটি বইয়ের সহযোগিতা নিচ্ছি। যে বিসিএস জব সলিউশন যে বড় বইটি আছে, এই বইটিতে সহজভাবে অঙ্ক সমাধান করে দিয়েছে। এটাতে একটু সহজভাবে রয়েছে। আমরা প্রথমে ধরে নিতে পারি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। প্রথম শর্ত মতে এক্স ওয়াই হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে 192 মিটার। তাহলে আমরা যে কোনো একটা মান বের করে নিতে পারি যাতে পরবর্তীতে বসাতে পারি ওয়াই অথবা এক্স এর মান। তাহলে আমরা ওয়াই এর মান এখানে বের করে নিলাম যে 192/x। এক নম্বর শর্ত আমরা ধরতে পারি। এবার দ্বিতীয় শর্ত মতে আমাদের ছিল হচ্ছে দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে। তাহলে দ্বিতীয় শর্ত মতে হচ্ছে দৈর্ঘ্য 4 মিটার কমালাম, এক্স মাইনাস আমি 4ই ধরলাম, x-4 ইন্টু y+4, যেহেতু প্রস্থ 4 মিটার বাড়াতে বলেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে মানে সমান হবে। তাহলে এক্স ওয়াই যেহেতু অপরিবর্তিত থাকবে, এক্স ওয়াই সমান হবে। এরপরে এটাকে আমরা কাটাকাটি করলে কি দাঁড়ায়? এখানে আবার সংক্ষেপে করেছে, এটা আমরা খাতায় করার চেষ্টা করি যে x-4 x-y equal to xy। তাহলে আমরা গুণ করে দেব x স্কয়ার মাইনাস, সরি এখানে এই দেখেন কিভাবে ভুল হয়। এটা হবে হচ্ছে 4, এটা যোগ হবে যেহেতু, তাহলে xy মাইনাস প্লাস 4x মাইনাস 4y ইকুয়াল টু xy। এবার
আমরা কি করতে পারি? ও, আসলে মাথা গেছে। এখানে যে 4 দ্বারা 4 গুণ করলে হবে হচ্ছে 16, -16, -16। এই জন্য অঙ্ক করার সময় অবশ্যই মাথা ঠান্ডা করে অঙ্ক করতে হবে, হ্যাঁ। তাহলে এই পাশে আমরা এক্স ওয়াই নিয়ে আসি। আমরা যদি 4 কমন নেই তাহলে x-4 থাকে, আর 16কে ওই পাশে পাঠিয়ে দিই, আর এই পাশে এক্স ওয়াই নিয়ে আসি, হ্যাঁ। অঙ্কে কিন্তু এইভাবে কাটাকাটি করা যাবে না, হ্যাঁ। আমি যেভাবে করতেছি, আমি তো দ্রুত এমনি আপনাদের বোঝার জন্য করছি, তো সেই ক্ষেত্রে এইভাবে কাটাকাটি করা যাবে না। সুন্দর, যত কাটাকাটি কম হবে তত দেখতেও সুন্দর লাগবে এবং অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা তত কম থাকবে, হ্যাঁ। তাহলে এটা কেটে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই থাকবে, এই পাশে থাকবে 4, যেহেতু 4 দ্বারা 16কে ভাগ করলে 4 থাকবে। এটা 2 নম্বর সমীকরণ আমরা দিতে পারি, হ্যাঁ। এই মানটাই হলো এইখানে এসেছে, যে এক্স মাইনাস ওয়াই টু 4। এবার এখন ওয়াই এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। এই যে আমরা ওয়াই এর মানটা পেয়েছিলাম, এখানে 2 নম্বর সমীকরণে বসালে আমাদের এই মানটা আসবে। এখানে একটু শর্টকাট করেছে, হ্যাঁ। এখানে আমরা এটা গুণ করে দিলে, বইতে যদি এত শর্টকাট অঙ্ক করে তাহলে কেমন হবে? এটাকে আমি দেখাই যে কিভাবে করা যায়। এটা যেহেতু মান বসিয়েছে, তাহলে x minus 192 x equal to 4, তাহলে x square minus 192 equal to 4। তাহলে এটাকে ভাঙলে x square minus 4x, এটাকে আমরা ওইভাবে দরকার নেই, 192 মানে পুরো ভেঙে ভেঙে করলে যেভাবে হয়, এই 4x গুণ হলে, তাহলে দাঁড়াবে হচ্ছে x square minus 192, সরি, এই 4x টা নিয়ে আসি, আমরা সাজিয়ে লিখবো, হ্যাঁ। এই যে এটা হচ্ছে সমীকরণের মান দাঁড়ায়, এই দেখেন, এই যে সমীকরণের মান এটা দাঁড়ালো। এরপরে এইখানেও আরেক লাইন এরা বাদ দিয়েছে। তবে আপনারা সবসময় এত শর্টকাট করবেন না। এটাকে আমরা কত, 16x প্লাস 12x, 16 12 হচ্ছে 192। এটা মিডিল টার্মের নিয়ম অনুযায়ী, হ্যাঁ। তাহলে হচ্ছে x মাইনাস 16 প্লাস 12 কমন নিলে x মাইনাস 16, এই যে এটা দাঁড়ালো। এখন আসবে হচ্ছে x মাইনাস 16 x প্লাস 12 ইকুয়াল টু 0। এখানে দেখেন এটা আসছে। এখন এখানে একটা কথা আছে, যেহেতু x এর মান -12 আর -12 হচ্ছে বা -12, কখনো আয়তাকারের দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হয় না। এই কথাটা এখানে লেখা উচিত, হ্যাঁ। যে আয়তাকারের দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না, বা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য 12 গ্রহণযোগ্য নয়। বিধি অবশ্য এখানে লিখে দিয়েছে যে গ্রহণযোগ্য, ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, এভাবে দিতে পারেন। এরপর আমাদের কি আছে, আয়তাক্ষেত্রের পরিসীমার আমরা তো দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম, যে এখানে যে ওয়াই এর মান বসিয়ে, মানে এক্স এর মান ওয়াই বসিয়ে 12 পেয়ে গেলাম। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা জানি, দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, হ্যাঁ। পরিসীমা 56 পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে বলেছিল যে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার কক্ষের পরিসীমা হচ্ছে 56, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 56, যেহেতু সমান বলেছে। তাহলে এখন আমাদের বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14, 4 দিয়ে ভাগ করলে পরিসীমা হচ্ছে সামগ্রিক। পরিসীমা বলতে আমরা কি বুঝি, এই আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এই যে 4টা পাশ, এই পুরোটা, হ্যাঁ,
যে মান সেটা হচ্ছে পরিসীমা, কিন্তু আয়তাকার বড় ক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে এটা 4a হবে। হ্যাঁ, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল 14 স্কয়ার 196 বর্গমিটার, তাহলে এটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, তাহলে এটা আমাদের গেল। আসলে অঙ্কের ক্ষেত্রে আপনি যখন একে অপরকে অন্যকে বুঝাবেন তখন দেখবেন যে আপনার ওই জিনিসটা অনেকদিন মনে থাকবে। এই যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এটা আমাদের আমি দেখা যাচ্ছে যে অনেকদিন মনে থাকবে। হ্যাঁ, বোঝালে নিজেরও উপকার হচ্ছে, আপনাদের উপকার হচ্ছে। এখন আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে উৎপাদকের বিশ্লেষণ, যে এক্স স্কয়ার প্লাস 6x স্কয়ার ওয়াই প্লাস 11xy স্কয়ার প্লাস 6y টু দি পাওয়ার কিউব, সরি এখানে এক্স টু দি পাওয়ার কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করুন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা লিখিত পরীক্ষায় অনেকবার এসেছে, প্রায় পরীক্ষায় এসে থাকে। প্রতি সপ্তাহে যদি 5টা পরীক্ষা হয় তার 2-3টা পরীক্ষায় এই অঙ্কটা এসে থাকে। হ্যাঁ, এই জন্য অঙ্কটা দেওয়া হয়েছে। এখন এই অঙ্কটার দুটি নিয়ম আছে। একটি সহজ বা শর্টকাট নিয়ম হচ্ছে এই যে এটি, এই দেখেন, এটা লিখিত বই থেকে আমি দিয়েছিলাম যে এই অঙ্কটার সহজ শর্টকাট নিয়ম হচ্ছে এটি। হ্যাঁ, যে এখানে আপনাকে এক্স প্লাস আমরা সূত্র কি জানি, আমরা সূত্রে ফেলাবো এই অঙ্কটাকে। শর্টকাট নিয়মের সূত্র হচ্ছে আমরা জানি a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এই সূত্রে আমাদেরকে ফেলাতে হবে। হ্যাঁ, এই সূত্রে আমাদেরকে ফেলাতে হবে। আমাদেরকে এই সূত্রে ফেলাতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে এই সূত্র অনুযায়ী হচ্ছে a স্কয়ার প্লাস 6x স্কয়ার y প্লাস 12, এখানে একটা xy স্কয়ার বেশি নিয়েছি এই সূত্রের মধ্যে ফেলানোর জন্য। হ্যাঁ, এবার 8y স্কয়ার এটাকেও সূত্র ফেলানোর জন্য নেওয়া হয়েছে। এখন যেহেতু আমরা দুইটা বেশি নিয়েছি তাহলে 2y কিউব বিয়োগ করেছি এবং একটা xy স্কয়ার বেশি নিয়েছি, এই জন্য এটা বিয়োগ করেছি সূত্র ফেলানোর জন্য। হ্যাঁ, তো এখন আমরা সূত্রে যদি ফেলাই, আমরা যদি ধরি a কিউব, হ্যাঁ, a কিউব হলো x কিউব, এরপরে হচ্ছে 3a স্কয়ার বি, এই 3a স্কয়ার বি হচ্ছে x স্কয়ার ইন্টু 2y, এরপরে হচ্ছে 3, এই যে আমরা সূত্র অনুযায়ী আপনাদেরকে বলছি। হ্যাঁ, এই দেখেন যে আমরা সূত্রের সাথে মিলাবো, এই যে 3ab স্কয়ার, আমরা x 3x 2y স্কয়ার, এই 2y হচ্ছে b আমরা ধরলে, এবার বি কিউব, এই 2y হোল কিউবই হচ্ছে বি কিউব, এই সূত্র অনুযায়ী আমরা ফেলিয়েছি। হ্যাঁ, এরপরে যেটা রয়েছে সেটা, এরপরে সূত্র যেটা a প্লাস বি হোল কিউব মাইনাস, এখানে আমরা y কমন নিয়েছি, y কমন নিলে x প্লাস 2y। এখন যেহেতু x প্লাস 2y দুই পাশে আবার কমন যাচ্ছে, তো সেহেতু আমরা x প্লাস 2y কমন নিয়েছি। কমন নেওয়ার পরে আমাদের থাকতেছে x প্লাস 2y হোল স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন এইখানেও একটা সূত্র আছে যে a মাইনাস b হোল স্কয়ার। এই দেখেন, আপনারা যত সূত্র জানবেন বা মনে রাখবেন তত আপনাদের মনে থাকবে। হ্যাঁ, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রে যদি আমরা ফেলাই যে x প্লাস 2y প্লাস y, হ্যাঁ, সূত্র অনুযায়ী, আবার x প্লাস 2y মাইনাস y a মাইনাস b সূত্র অনুযায়ী, এবার আমরা যোগ করে আমাদের উত্তর দাঁড়াবে x প্লাস y x মাইনাস 2y x প্লাস 3y। এখন আরেকটা সূত্র আছে, ওইটা আসলে খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা সূত্র, এই সূত্রই আসলে করা উচিত।
বিথি যেটা করেছে, ধরি ফাংশন পদ্ধতিতে, হ্যাঁ, এফ অফ এক্স ইকুয়াল টু এটা, তাহলে এফ অফ মাইনাস টু এফ ওয়াই মাইনাস ওয়াই, এখন এটাকে আমরা এক্স এর জায়গায় ওয়াই এর মাইনাস ওয়াই এর মান বসিয়ে আসবে শূন্য। যেহেতু শূন্য আসে তাহলে এক্স প্লাস ওয়াই একটি উৎপাদক। এইখানে একটি বিষয় হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে কেন এক্স প্লাস ওয়াই হলো, যেহেতু মাইনাস ওয়াই আছে, এখানে একটু দেখাই, এখানে মাইনাস ওয়াই যেহেতু শূন্য আছে, হ্যাঁ, মাইনাস ওয়াই যদি এই পাশে চলে যায় তাহলে আমাদের কি হয়, প্লাস ওয়াই হয় না নিয়ম অনুযায়ী, যে এক্স প্লাস ওয়াই একটি উৎপাদক। হ্যাঁ, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যদি আমরা মাইনাস নিই তাহলে এখানে হচ্ছে প্লাস হবে, এক্স প্লাস ওয়াই একটি উৎপাদক। এরপরে এইখানে যে আমরা পেয়েছিলাম এই লাইনটা কিন্তু পরে আসে, এই লাইনটা আসে পরে। হ্যাঁ, আগে হচ্ছে এই লাইনটা আমাদের বসাতে হয় যে এক্স স্কোয়ার, প্রথমে এই বিশেষ নিয়ম হচ্ছে এক্স প্লাস ওয়াই, আমাদের যেহেতু তিনটা চলক রয়েছে, পাওয়ার যে কয়টা হবে আমাদের সেই কয়টা বসাতে হবে, এক্স প্লাস ওয়াই। এটা কিভাবে বসাবেন, প্রথমে এটা লিখলাম যে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউব। এই লাইনটা ফাঁকা রাখতে হবে, এই লাইনটা আমাদের এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এভাবে বসালাম। এরপরে আমাদেরকে সরি ওকে সমস্যা নেই, লাইটটা পড়ে গিয়েছিল। ওকে, এরপরে আমাদের হচ্ছে এই মানটা আমাদের আনতে হবে, তাহলে এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি এর সাথে এই মানটা আসলো, এরপরে থাকতেছে এক্স স্কোয়ার ওয়াই, এরপরে যদি আমরা 5xy যদি গুণ করি তাহলে 5x স্কোয়ার ওয়াই থাকতেছে, আবার থাকতেছে 5xy স্কোয়ার। এরপরে আমরা যদি 6y নিই তাহলে হচ্ছে সরি xy স্কোয়ার, আমাদেরকে 6y স্কোয়ার নিতে হবে। 6y স্কোয়ার যদি নিই তাহলে হচ্ছে 6xy স্কোয়ার, এরপরে থাকতেছে 6y কিউব। এই যে আমাদের এটা সমান হয়েছে কিনা, যে এই দুইটা সমান এই 6x স্কোয়ার ওয়াই, এই দুইটা যোগ করলে 11xy স্কোয়ার এবং 6y কিউব, এটা যেহেতু আসলো এরপরে আমাদের করতে হবে যে x প্লাস ওয়াই নিলাম, থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার। এখন এটাকে আমরা মিডিল টার্মের মতো আবার ভেঙে নিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2xy প্লাস 6y স্কোয়ার, এবার ভেঙে নিয়ে x প্লাস ওয়াই, x কমন নিই তাহলে x প্লাস 3y, 2x কমন নিই তাহলে x প্লাস 3y, আমাদের উত্তর আসতেছে x প্লাস 2y x প্লাস 3y। এই দেখেন এভাবেও করা যায়, এই দুইটা নিয়মই আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। এখন আমরা মূল প্রশ্নে চলে যাই, আরো অনেক অঙ্ক রয়েছে। এখন লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে সিরিয়ালি প্রশ্নগুলো উত্তর করার, প্রথমে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে ম্যাথ, তারপরে সাধারণ জ্ঞান। লিখিত পরীক্ষা যখন লিখবেন তখন অবশ্যই সিরিয়াল মেনটেন করে উত্তর করবেন, কারণ সিরিয়াল মেনটেন না করে যদি একের পরে 5 বা 7 প্রশ্নের উত্তর করেন তাহলে পরীক্ষক ওইটা অনেক সময় আগ্রহ করে দেখেন না, এতে করে অনেকে পরীক্ষায় রেজাল্ট আসে না, ফেল করেন। হ্যাঁ, এটা একটা মূল কারণ।
তাহলে শুক্রবার স্কুল বন্ধ। ও আরেকটা বিষয় দেখাই দিই, এটা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যেটা ছিল, এই যে আবেদন ছিল, হ্যাঁ, আবেদনের ফরম্যাট কিন্তু এই সবগুলো এক লাইনে লিখতে হবে, প্রতিটা প্যারা সবগুলো এক লাইনে হবে। তবে এখানে বিথির একটু মিস্টেক বলা যায় যে প্রথমে কিন্তু তারিখ দিতে হবে। তাহলে আমাদের গতকালকে ছিল হচ্ছে 5/6/2026, প্রথমে কিন্তু তারিখ দিতে হবে, হ্যাঁ, তারিখ দিয়ে এই অনেকে দেখবেন যে নাম্বার কেটেছি, এই সিরিয়াল ঠিক মতো না রাখার কারণে তাদের নাম্বার কেটেছি, হ্যাঁ, এই বিষয়টা দেখবেন। এরপরে আছে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কথা লেখার কথা ছিল হচ্ছে 5 লাইন। আসলে যারাই 5 লাইন লিখেছে তাদেরকে 3 মার্ক দিয়েছি, এবং 2টা পার্থক্য 2 নম্বর ছিল, যে পার্থক্য লেখা 2টা পার্থক্য সবসময় এভাবে সুন্দর করে লিখলে পরীক্ষক আপনাদেরকে ফুল নাম্বার দিবে, হ্যাঁ, এটা গেল। এরপর আমরা মূল প্রশ্নে চলে আসি, যে লিখিত পরীক্ষায় যে স্কুল বন্ধ থাকে বাকি নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি। এখানে শুক্রবার স্কুল বন্ধ থাকে, এই যে অনেকে বলতে পারেন যে এখানে স্থান বোঝাচ্ছে, যে শুক্রবার স্কুল বন্ধ থাকে, সে কারণে এটা হওয়া উচিত হচ্ছে অধিকরণ কারক কারক কিন্তু অধিকরণ কারক এই কারণে হবে না, যে এখানে আপনাদেরকে প্রশ্ন করে বুঝতে হবে যে শুক্রবার কি বন্ধ থাকে। শুক্রবার যখন কি বন্ধ থাকে তখন হচ্ছে কর্মে আসবে, আর যেহেতু এটার কোনো বিভক্তির সাথে যুক্ত নেই তাহলে শূন্য বিভক্তি। আর বাগযোগ আড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? হ্যাঁ, এখানে আমরা একটু সহযোগিতা নিতে পারি বই কই, তাহলে একটু উঁচু হলো। আচ্ছা, বাগযোগ আড়ম্বর, এখানে হর্ষ চিহ্ন না দিলে কিন্তু ভুল বলে, আসলে ঠান্ডা গরম লেগেছে, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, হ্যাঁ। এরপরে অভ্যন্তরীণ, এই বানানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিগত সালের পরীক্ষায় অনেকবার এসেছে, হ্যাঁ, যে এই অভ্যন্তরীণ বানানটা তিমিরের বিপরীত শব্দ আলো, আলো। ইঁদুর কপালে, ইঁদুর কপালে মানে মন্দ ভাগ্য, এর সাথে অর্থসহ বাগধারার রচনার কথা বলা হয়েছে। এরপর সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন, জ্যোৎস্না শোভিত রাত বা জ্যোৎস্না শোভিত যে রাত, যেটা দিন হবে সমস্যা নেই, মধ্যগত কবি কর্মধার এই সমাস। শেষের কবিতা উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে যেটা প্রবাদ বাক্য সেটার যেটা সঠিক মিনিং সেটাই আপনারা দিবেন। এটা আরেকটাও হবে যে ধৈর্যের ফল মিষ্টি হয়, সেটাও দিতে পারেন। এরপরে প্যাসিভ ফর্ম, দে ওয়ার্ক উইল বি ডান বাই মি হবে, হ্যাঁ, এটার দ্য ওয়ার্ক আমাদের অবজেক্ট আগে আসবে প্যাসিভ ফর্মে, অবজেক্ট, এবং যেটা অক্সিলারি ভার্ব তার সাথে বি যুক্ত হবে, বির পরে হচ্ছে V3 হবে, ভার্বের 3 নম্বর ফর্ম বাই প্লাস মি। এরপরে ইনডাইরেক্ট স্পিচ, এটা ন্যারেশন, এটার ন্যারেশনের এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে, তাহলে হবে হি সেড দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। এক্সক্লামেটরি অ্যাসার্টিভ অপটেটিভ বা ইন্টারেটিভ যে সেন্টেন্স সেট থাকুক না কেন, ন্যারেশন অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, হ্যাঁ। দ্য লেডি ইজ নট এমিনেবল টু রিজন, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এক্সক্লামেটরি করতে হবে, এই চিহ্নটা অবশ্যই দিবেন, না দিলে কিন্তু একদম ভুল, উত্তর কাটা যাবে। তাহলে হট অ্যান্ড এক্সাইটিং গেম ক্রিকেট ইজ হবে। হট অ্যান হলো কেন, এ ছিল এখানে আর্টিকেলের নিয়ম অনুযায়ী, যে এর আগে এন হয়, যে ভাওয়েলের আগে এন হয়, হ্যাঁ। এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। এবার ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড, কম্পারেটিভ করতে হবে, তাহলে ম্যাঙ্গো ইজ সুইটার দেন মোস্ট আদার ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড। এই যে মোস্ট আদার হওয়ার উদ্দেশ্য কারণ হচ্ছে ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য থাকলে মোস্ট আদার হবে। ট্রুথ আর নেল আপনার চেষ্টা করে অ্যাসেসমেন্ট, কারেক্ট এক্সপ্লেইং, কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, দো হি ট্রাইড হার্ড হি ফেইলড, হি ট্রাইড হার্ড বাট ফেইলড।
ভাইরাস ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইজ, অনেক জায়গায় আবার এটা দেখবেন। হ্যাঁ, দুইটাই যুক্তিযুক্ত হবে, তবে বেশিরভাগ যুক্তি হচ্ছে এটা 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 বেশি যুক্তিযুক্ত। হ্যাঁ, আপনারা এই উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। 2026 সালে ফিফা বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, বাংলাদেশের বর্তমান সরকার কবে গঠিত হয়? 17 ফেব্রুয়ারি 2026। এবার দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখুন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যেটা লেখেন। এখন আমরা এমসিকিউ এর ম্যাথে চলে যাব। যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দেয়, মোট 75 টাকা উঠলো। এই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এখন হচ্ছে আমরা একটু দ্রুত আগাবো। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিই যে একটি শ্রেণীতে একজন ছাত্র আছে, তাহলে তারা আর 25 পয়সা করে বেশি দেয়, চাঁদা দেয়, মোট চাঁদা ওঠে 75 টাকা, মানে 75 টাকা। টাকাকে আমাদের যেহেতু এখানে বলেছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো বেশি 75 পয়সা, পয়সা যখন আসবে তখন 100 দ্বারা গুণ হবে, 100 দ্বারা গুণ করলাম। এরপরে এটাকে আমরা গুণ করে দিই। এটা হচ্ছে প্রশ্ন মতে দিতে হবে। হ্যাঁ, শর্টকাট আমি একটু করার চেষ্টা করছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য। এখন 25, সরি, এখানে প্রত্যেকের চেয়ে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দেয়, ঠিক আছে। এবার এটাকে আমরা এ পাশে নিয়ে আসি। এটা আমরা মিডিল টার্মের নিয়ম অনুযায়ী করি, যে 100x মাইনাস 75x মাইনাস 75, বা বা আপনারা দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে এইভাবে আপনারা লিখবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা মিডিল টার্মের নিয়ম অনুযায়ী করি, x প্লাস 100 মাইনাস, আমি একটু দ্রুত করছি, হ্যাঁ, যাতে অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে পারি, আপনাদের জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমাদের থাকবে x প্লাস 100 ইন্টু x মাইনাস 75 শূন্য। তাহলে একবার আমরা x প্লাস 100 যদি নিয়ে থাকি তাহলে আসবে হচ্ছে x প্লাস, সরি, x সমান সমান মাইনাস 100। কখনো কি বলে, ছাত্রছাত্রীর সংখ্যা তো ঋণাত্মক হবে না, তাহলে এটা বাদ, তাহলে এটা হবে। হ্যাঁ, x সমান সমান 75, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 75 জন, তাহলে এখানে হবে 75 জন, ঠিক আছে। এবার 5 জন তাঁতি 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন তাঁতির কতদিন লাগবে? এটা একটা বোঝার বিষয়। এই দেখেন, সহজেই কিন্তু একবারে আপনারা বুঝতে পারেন যে 5 জন তাঁতি 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। হ্যাঁ, আবার একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন তাঁতিরও 5 দিন সময় লাগবে। কেন 5 দিন সময় লাগবে? আপনারা এই একটা সূত্র আছে, এই সহজ একটা সূত্র, M1 D1 H1 প্লাস W1, আবার M2 D2 H2 বা W2, এটা একটা সূত্র। হ্যাঁ, এই সূত্রে অনুযায়ী আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে হচ্ছে যে কত দিন লাগবে, আমাদের D2 চেয়েছে। তাহলে D2 যদি চাই তাহলে M1 D1 H1 কি আছে, 5 দিনে 5টি কাপড় বুনতে পারে 5 জন শ্রমিক। ওকে, আমাদের এখানে H1 এর কাজ নাই, যেহেতু H মানে হচ্ছে আওয়ার, M এ হচ্ছে ম্যান, W তে ওয়ার্ক মানে কাজ, D তে দিন, তাহলে H এর কাজ নাই, ঠিক আছে। আমরা H বাদ দিয়ে করি, তাহলে থাকবে হচ্ছে Y1, আবার এই পাশ থেকে আমাদের D2 বের করতে বলছে, তাহলে Y2 উপরে এবং M2 নিচে, তাহলে D2। এখন আমরা মান মান বসাই দিই। প্রথমবার 5 জন মানুষ ছিল, 5 দিনে আবার 5টি কাপড় তৈরি করতে পারে। এরপরে 7 জন মানুষ 7টি কাপড় কত দিনে করতে পারবে? এবার আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে থাকতেছে 5, এটাই হচ্ছে উত্তর। এইভাবে আপনার
উত্তর করতে পারেন। ওকে, এরপর এটা হচ্ছে যে লগের আমরা কিভাবে করতে পারি লগের অঙ্ক। log x to the power 1/9 equal to -2। আমরা সূত্র অনুযায়ী জানি যে log a with x, তাহলে এই যে এর উপর x আসবে, b এই পাশে যাবে, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, নিয়ম হচ্ছে যেটা লগের ভিত্তি থাকে তার উপর এই পাশে যেটা থাকে সেটা চলে আসবে। তাহলে এই পাশে যেহেতু এক্স আছে এই পাশে -2, তাহলে -2 চলে আসলো, লগ উঠে যাবে, 1/9 থাকবে, -2 মাইনাস হচ্ছে 1/x², 1/9। আবার এটাকে আমরা উল্টাই দিই, তাহলে x² বাই 9 শুধু 9 থাকে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা যদি x² উঠাই দিই তাহলে হচ্ছে √9 থাকবে হচ্ছে 3, এই 3 হচ্ছে উত্তর। দেখেন অঙ্ক জানলে খুব সহজে অঙ্ক করা যায়। এই 3 হচ্ছে উত্তর। এবার পরেরটা হচ্ছে 5 + 8 + 11 + 14 প্লাস ধারাটির কোন পদ 302 হবে? হ্যাঁ, 302 হবে। তাহলে হচ্ছে আমরা সূত্র অনুযায়ী করি কোন পদ, আমাদের n-তম পদের মান বের করতে হবে, তাহলে এখানে দেওয়া আছে প্রথম পদ a = 5, তারপরে পদের পার্থক্য আছে 8 - 5 = 3। তাহলে আমাদের সূত্র অনুযায়ী a + n-1 * d = 3, 2। তাহলে এর মান হচ্ছে 5 প্লাস এই n এর মান বাই করতে হবে। হ্যাঁ, d এর মান হচ্ছে 3 = 3 - 2। বা আপনারা লিখিত যখন করবেন এইভাবে পুরো ভেঙে ভেঙে বিস্তারিত লিখে লিখে করবেন। হ্যাঁ, তাহলে থাকতেছে 3n - 3 = 2 - 5, থাকতেছে 297। তাহলে 3n = 297 প্লাস 3 = 300। এবার 3 দ্বারা যদি আমরা ভাগ করি, এই 3 দ্বারা ভাগ করলে যেহেতু 3n আছে এই পাশে, তাহলে n এর মান হবে হচ্ছে 100। এটাই হচ্ছে উত্তর। এরপরে আমাদের মান নির্ণয়ের একটা অঙ্ক, যে x + 1/x = 4 হলে x³ + 1/x³ এর মান কত হবে? শেষ। তাহলে আমরা মান বসিয়ে পাই, কি পাই? জাস্ট মিনিট, এখন হচ্ছে আমরা এটা সূত্র কি জানি, ওই যে বললাম x³ + 1/x³ এর সূত্র হচ্ছে x³ + 3x² / 1/x। ও সরি, এটা সূত্র হবে হচ্ছে x + 1/x³ - 3x × 1/x, x + 1/x। এখন আমরা মান বসিয়ে পাই, আমরা মান পেয়েছিলাম 4³ - 3 × 4। এটা খুব সহজ ছিল। তাহলে হচ্ছে এই দেখেন, এটা আমার কত, 4 × 4 = 16, 4 × 64, 64 - 12 হবে হচ্ছে 52, 52 হচ্ছে উত্তর। এরপরে হচ্ছে x² - 8x - 8y + 16 + y² সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? আমাদেরকে এই সূত্র আনতে হবে, a + b + c হোল স্কয়ার। এই সূত্র আমরা জানি a² + b² + c² + 2ab +
2bc প্লাস 2ca, এই সূত্রে আমাদেরকে বসাতে হবে। তাহলে হচ্ছে আমরা উত্তরটা পাবো। তাহলে আমাদের প্রশ্ন ছিল x স্কয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস y স্কয়ার। তাহলে আমরা সূত্রে বসিয়ে দিই, এটাকে আমরা y ধরি, প্লাস y স্কয়ার ধরলাম, প্লাস ধরলাম আমরা -4 ধরি। তাহলে হচ্ছে আমাদের উত্তর মিলবে। হ্যাঁ, 2 into x y আবার প্লাস 2 into y minus 4। এই দেখেন 4 দুগুণে 8 মাইনাস 8 y আসতেছে। এরপরে আসবে হচ্ছে 2 into, যেহেতু c a, তাহলে আসবে হচ্ছে -4 মাইনাস x, তাহলে হচ্ছে -8x। এই যে -8x আসতেছে, তাহলে x টা আমাদের কি নিতে হলো, x টা 2xy আসলো, তাহলে আমাদের x টা 2xy। এরপরে আমাদের তাহলে থাকতেছে x প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার মাইনাস 2xy। তাহলে এই 2xy হচ্ছে আমাদের যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে উত্তর। এই দেখেন, এই যে 2xy, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে এই যে একটা অঙ্ক দেখেন, এই অঙ্কটা অনেকবার এসেছে। x গ্রেটার দেন y এবং z লেস দেন 0 হলে নিচের কোনটি সঠিক। এই অপশন টেস্ট করে আপনারা এটা নির্বাচন করবেন। যেটা সঠিক উত্তর সেটাকে আমরা কিভাবে বাছাই করব সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। xy মাইনাস yz, এটা হচ্ছে সঠিক উত্তর। কেন হলো, যেহেতু শর্ত দেশে হচ্ছে x গ্রেটার দেন y এবং z লেস দেন 0। হ্যাঁ, এটা হচ্ছে শর্ত। তাহলে আমরা x এর মান যেহেতু y এর থেকে বড়, তাহলে x এর মান আমরা 2 ধরলাম, আর y এর মান ধরলাম হচ্ছে 1 প্লাস 1, আর 0 থেকে z এর মান যেহেতু ছোট, তাহলে -1 ধরি। 0 থেকে এই শর্ত পূরণ হলো। ঠিক আছে, এভাবে ধরেন। এবার এই অপশনে আপনার মান বসাই দেন। কি হলো, এই যে দেখেন আমি ভুল উত্তর লাগছে, এখানে বলে xz, এই জন্য তো বলে কি মেনে নেখা xz। তাহলে হচ্ছে x এর মান আমরা বসাই, x এর মান হচ্ছে 2 আর z এর মান হচ্ছে -1, আবার গ্রেটার দেন y এর মান হচ্ছে 1, z এর মান হচ্ছে -1। তাহলে হচ্ছে -2 থাকতেছে, আবার এই পাশে থাকতেছে -1। তাহলে কোনটা বড়, এই -2 বড় না -1 বড়? মাইনাসের দিকে আপনি যত 3 4 5 হলে হচ্ছে সব ছোট হতে থাকে, আর যত কমে তত বড় হতে থাকে। তাহলে -1 হচ্ছে বড়। এটা হচ্ছে বোঝার একটা টেকনিক। হ্যাঁ, এরপরে প্রশ্ন চলে যাই, যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করে 20 টাকা ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার কত? হ্যাঁ, তাহলে ক্ষতির শতকরা হার আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের ক্রয় মূল্য সবসময় ক্ষতি বা লাভ নির্ভর করে হচ্ছে ক্রয় মূল্যের উপর। তাহলে 380 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। এবার যেহেতু 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, আমাদের ক্ষতি হার বের করতে হচ্ছে। তাহলে 1 টাকায় ক্ষতি হবে 20/400, আবার 100 টাকায় ক্ষতি হবে 20 × 100 × 400। আমরা কাটাকাটি করি, তারপর 20, তাহলে 5% উত্তর। একটু দ্রুত যাচ্ছি। হ্যাঁ, এখানে প্রশ্নটা আমাদের একটু ভুল ছিল, এখানে হবে যে 0.003 হোল স্কয়ার, কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে এটা ছিল প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন ছিল যে 3টা শূন্য, যেটা আসলে ভুল ছিল। এটা
0.3 এটা ছিল, কিন্তু এটা হবে না। হ্যাঁ, এ দেখেন এটার বের করার নিয়ম হচ্ছে 0.003 গুণ 0.003। এটা আপনারা ভেঙে নেন, তাহলে এরপরে ভেঙে নিলে থাকবে হচ্ছে দশমিক পরে যে কয় ঘর যায় সেই কয়টা শূন্য, এরপরে যা থাকবে 1000। তাহলে টোটাল হচ্ছে দশমিক পরে আমাদের 6 ঘর, 1 2 3 4 5 6, 6 ঘর। হ্যাঁ, তাহলে 6 ঘর হলে আর 3 3 9, তাহলে দশমিক আমরা 9 দিলাম, 9 এর পরে আর 5টা শূন্য, 1 2 3 4 5, তাহলে দশমিক পরে 6টা ঘর। এটা হচ্ছে উত্তর। আর নিচে কোনটি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 59 হচ্ছে মৌলিক সংখ্যা। এবার পর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? 3টি সংখ্যা আমরা 120, এটাকে আমরা লসাগু করে নিই, তাহলে সহজে আমরা পেয়ে যাবো। হ্যাঁ, ওকে, আমার কম্পিউটার চালু রয়েছে, কম্পিউটারটা অফ করে দিই, একটু সময় দিবেন। ওকে, হচ্ছে 60 ইন্টু 2, ক্যামেরাটা ঝামেলা করতেছি। তাহলে 32, 15, 3, 5, 3 দুগুণে 6, 4, তাহলে 4 ইন্টু 5 ইন্টু 6, এটা হবে। এখানে কি বলছে? পরপর 3টে সংখ্যা তাদের যোগফল কত? তাহলে পরপর 3টে সংখ্যা, 4 5 20, 6 20 120, তাহলে যোগফল হচ্ছে 11 15, 15 হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর, তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। আসলে লাইটে যাবো না। আচ্ছা, তার বয়সের সমষ্টি 74 বছর, তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এখানে আমরা পিতা পুত্রের 10 বছর পূর্বে ছিল হচ্ছে 7x এবং 2x, তাহলে প্রশ্ন মতে 10 বছর পরে, যেহেতু 10 বছর পরে আমরা বর্তমানে আসবো। হ্যাঁ, অতীত থেকে বর্তমানে আসলেও সবসময় যোগ করে করে আসতে হবে। তাহলে আমরা ইংলিশে ধরি, পিতার সাথে 10 বছর যোগ করতে হবে, পুত্রের সাথে 10 বছর যোগ করলে আমাদের তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে 74 বছর। 74 বছর। এবার 9x প্লাস 20 ইকুয়াল টু 74, 9x 72, x সমান সমান থাকবে হচ্ছে 54/9 ইকুয়াল টু 6, x সমান 6, তাহলে হবে হচ্ছে পিতার বয়স হচ্ছে 7 ইন্টু 6, 42 বছর। হ্যাঁ, এটা অনুপাত অনুযায়ী 42 বছর। আর পুত্রের বয়স হবে 2 ইন্টু 6, 12 বছর। তাহলে হচ্ছে 10 বছর পূর্বে তাদের বয়স ছিল হচ্ছে 42 বছর, তাহলে বর্তমানে তাদের বয়স হচ্ছে 52 বছর এবং পুত্রের বয়স হচ্ছে 12 প্লাস 10, 22 বছর। এরপরে আরো 10 বছর পূর্বে তাদের অনুপাত কত ছিল? তাহলে আরো 10 বছর পূর্বে হচ্ছে 62 এবং 32, 22-এর সাথে 10 যোগ করলে 32, তাহলে অনুপাত হবে 31 ইন্টু 16। এটাই উত্তর আছে, দেখেন এই যে 31 ইন্টু 16। এখন বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে? এটা কমন, যে 3 গুণ বৃদ্ধি করলে 9 গুণ। যেহেতু বৃত্তের আমরা সূত্র কি জানি,
যে পাই আর স্কয়ার, এই যে ব্যাস ধরেন হচ্ছে 2r হচ্ছে ব্যাস, ঠিক আছে। গলা শুকাই গেছে, ডাইরেক্ট মুখস্থ রাখবেন, অত বোঝা লাগবে না। এটা যে 3 গুণ বৃদ্ধি করলে 9 গুণ বৃদ্ধি পায়। এবার একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা হয়েছে যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 ইন্টু 9 সেন্টিমিটার হলে, তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কত দেওয়া আছে? হাফ ইন্টু 8 ইন্টু 6, 3 ইন্টু 24। এবার রম্বসের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা কত? লিখেছে রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে সমান ক্ষেত্রফল তো আমরা পেলাম হচ্ছে 24, এটা হচ্ছে পরিসীমা। তাহলে 24 এটাই হচ্ছে পরিসীমা। হ্যাঁ, ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে ক্ষেত্রফল যেটা হবে এটা হচ্ছে পরিসীমা, 24 পরিসীমা। এরপরে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই যে অন্তর্লিখিত বৃত্তের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমাদের চিত্র এঁকে বুঝতে হবে। এই আমরা সুন্দর একটা চিত্র আঁকি, বৃত্ত, এই বৃত্তের ভিতরে হচ্ছে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের এটা কেন্দ্র ধরলাম, কেন্দ্রের কি দিয়ে আছে আমাদের 7 সেন্টিমিটার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে যে কোনো বৃত্তের যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। এই ব্যাসার্ধকে আমরা ব্যাস যোগ করি, তাহলে 7 আর 7 14, তাহলে হচ্ছে বৃত্তের ব্যাস হচ্ছে 14। হ্যাঁ, তাহলে বৃত্তের ব্যাস 14 হলে এটা কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ হলো। তাহলে এখন বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র আমরা জানি a√2। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 14। তাহলে আমরা সূত্র অনুযায়ী ভেঙে নিতে পারি 7/2, এখানে √2, এখানে আরেকটু ভেঙে নিই যে 7√2 ইন্টু √2, √2 কাটা, তাহলে থাকছে 7√2। এবার আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। যেহেতু এটা বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য বললাম 7√2, তাহলে ক্ষেত্রফল আমরা জানি a স্কয়ার। a স্কয়ার হচ্ছে 298, এটা হচ্ছে উত্তর। এটা এরপর আছে যে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার। তাহলে পরিধি ও ক্ষেত্রফল দিয়ে আছে, বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? এখানে আমরা সূত্র বসিয়ে পাই যে বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সমান হচ্ছে পাই আর স্কয়ার, এটাকে 1386। এরপরে পরিধি সমান আছে পরিধি সূত্র হচ্ছে 2πr। হ্যাঁ, পরিধির সূত্র এটা, পরিধির মান দেওয়া আছে 132, 132। এবার আমরা কাটাকাটি করি, পাই পাই কাটা, আর 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 থাকবে 2, না 2 গুণ হবে, এখানে 2 গুণ হবে, তাহলে 66কে আমরা এটা ভাগ করতে হবে, 1386 ইন্টু 66 2 বার যায়, তাহলে 132, এখান থেকে 21,
তাহলে আমরা পেলাম যে আর এ মান, ব্যাসার্ধের মান হচ্ছে 21। আমাদের কি বলছে যে বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত। যেহেতু বৃহত্তম জ্যাই হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে বৃহত্তম জায়গা, মানে বৃহত্তম জ্যা, তাহলে 2r হচ্ছে বৃহত্তম জ্যা, তাহলে 42। এই 42 হচ্ছে উত্তর। এটা হচ্ছে আমাদের অঙ্ক শেষ। এখন আর কি কি বোঝানোর মতো আছে আমরা একটু দেখি। সকালে উঠি এগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ, যে বিভিন্ন প্রমত্তি উক্তি এগুলো এসে থাকে, সেই কারণে এই অঙ্ক এগুলো দিয়েছি। সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমস্ত পদ। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, 1201 থেকে 1350। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। নিচে কোনটি শুদ্ধ বানান? এই শুদ্ধ বানানের ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন পড়বেন বা লিখবেন তখন হচ্ছে লিখে লিখে পড়বেন, হ্যাঁ, তো লিখে লিখে পড়লে অনেকদিন মনে থাকে। সন্ধি বিচ্ছেদ এই জিনিসটা লিখে লিখে পড়বেন। গৌরচন্দ্রিকা বাগধারাত্র ভূমিকা শূন্য পুরাণ রচনা করেন দামাই পণ্ডিত। সাধু চলিত রীতিতে অভিনয় ব্যবহৃত হয় অব্যয়। অব্যয় শব্দে যেমন এবং, ও, হ্যাঁ, এইগুলো হচ্ছে অব্যয় পদ বা অব্যয় শব্দ। এগুলোতে সাধু চলিত একই থাকে, কিন্তু যেমন অন্যান্য শব্দে কিন্তু থাকে, অন্যান্য শব্দে পরিবর্তন, হ্যাঁ। যেমন সর্বনাম পদে যদি আমরা ধরি তার চলিত, কিন্তু সাধু ভাষায় হবে হচ্ছে তাহার, হ্যাঁ। এই জিনিসটা বুঝতে হবে, কিছু বিষয় মুখস্থ করবেন, বুঝবেন। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলো মাঝখানে কোন চিহ্ন বসে? এটা সেমিকোলন হবে, হ্যাঁ। এটা ভুল উত্তর আছে, এটা জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবার পাউরুটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। সূর্যের সমার্থক শব্দ আদিত্য। চাঁদের অমাবস্যা লিখেছেন সৈয়দ আলী আল্লাহ। এটা খুবই ইম্পর্টেন্ট, চাঁদের অমাবস্যা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এরপরে সব পত্র শব্দটির আবিধানিক ও ব্যবহারিক অর্থ কি? চিহ্ন বা স্মারক। এবার হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার? মেয়ার অর্থ হচ্ছে ঘোড়ার, ঘটকি বা বোঝায়, হ্যাঁ। এটা হলো ইজ ম্যাসকুলিন। ফেমিনাইন, ফেমিনাইন জেন্ডার হচ্ছে মেয়ার। আর স্টেলিয়ন বা হর্স, হর্স হচ্ছে ম্যাসকুলিন ফর্ম বা ম্যাসকুলিন জেন্ডার। সে হাসতে হাসতে চলে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। ওয়েন্ট অ্যাওয়ে লাফিং যেহেতু একটি ভার্বের আছে, এই জন্য পরবর্তী ভার্ব অবশ্যই আইএনজি যোগ হবে। এবার হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? হি ইজ ইন এ টেম্পার, হ্যাঁ, হি ইজ ইন এ টেম্পার, এই জিনিসটা খেয়াল রাখবেন। অ্যাচিভমেন্ট, এখানে দুইটাই একই উত্তর হয়ে গেছে, দুইটাই সঠিক। হোয়াট ইজ দ্য রাইট অ্যান্টোনিম অফ পানিশমেন্ট? পানিশমেন্টের অ্যান্টোনিম হচ্ছে রিওয়ার্ড, মানে পানিশমেন্ট হচ্ছে তাকে শাস্তি দেওয়া, রিওয়ার্ড মানে পুরস্কৃত করা। রহিম ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়ার। ওয়ার হবে এই কারণেই যে অ্যাজ ইফ এর পরে সাবজেক্ট থাকলে তারপরে ওয়ার হয়। তারপরে ট্রু এর নাউন হচ্ছে ট্রুথ, ট্রুথ। কাওয়ার্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে কাওয়ার্ডলি। হুইচ ওয়ান ইজ বোথ নাউন অ্যান্ড ভার্ব? ব্রাশ। এবার দে ল এট আস মেক ইট প্যাসিভ ফর্ম। এই প্যাসিভ ফর্মের ক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় উই। আর যেহেতু এটা ইনডিফিনিট সেন্টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে সাবজেক্ট যেহেতু এখানে প্লুরাল, ভার্ব আর হবে লাফড এট বাই দেম। দিয়ে থাকলে দেম হবে। আর যেহেতু এখানে অ্যাট আছে, গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব কখনো চেঞ্জ হবে না, গ্রুপ ভার্ব থাকবে। এখানে গ্রুপ ভার্ব এখানে আছে বাই দেম। এর পরবর্তী হচ্ছে ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই। কম্পাউন্ড সেন্টেন্স, লেট হিম ডু অর হি উইল ডাই। এটা কম্পাউন্ড সেন্টেন্সের রুলস অনুযায়ী প্রথমে লেট আসবে, ইম্পারেটিভ সেন্টেন্সের মতো, লেট হিম ডু অর হি উইল ডাই। এর অর্থ কি দাঁড়ায়? যে হি ডাজ নট ডু, সে যদি না করে সে মারা যাবে। এনবি স্ট্যান্ডস ফর নোটাবেনি ওয়ান শুড ক্লিংস টু। ক্লিংস টুর পরে অবশ্যই সবসময় টু হয়। এই টু অনেক শব্দের পরে টু হয়, হ্যাঁ। এই জিনিসগুলো আসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনারা পড়তে পারেন। কল টু মাইন্ড মিনস রিমেম্বার 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। এটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার ফর্ম, 3/4 অফ দ্য ওয়ার্ক, এটা হচ্ছে কাজের 3/4 এরকম বোঝাচ্ছে। এই কারণে হচ্ছে এটা সিঙ্গুলার
ফর্ম, এই কারণে হচ্ছে হ্যাজ বিন হবে। এরপরে অঙ্ক তো আমরা বুঝিয়েছি। এবার সাধারণ জ্ঞান ছিল হচ্ছে বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ চীন। 1971 সালে কত তারিখে মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়? 10 এপ্রিল। এরপরে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে কত সনে? 1793 সালে। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? পরমাণু শক্তি। নবায়নযোগ্য জ্বালানি বলতে আমরা কি বুঝি? নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে যার কোনো নিঃশেষ নেই, যা বারবার তৈরি করা যায়। হ্যাঁ, কয়লা কিন্তু নিঃশেষ আছে, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এটারও নিঃশেষ আছে। হ্যাঁ, এই কারণে এটা নবায়নযোগ্য শক্তি নয় বা জ্বালানি নয়। তাহলে এগুলো হচ্ছে অনবায়নযোগ্য। নবায়নযোগ্য হচ্ছে পরমাণু, সৌরশক্তি, হ্যাঁ, জলবিদ্যুৎ, এগুলো নবায়নযোগ্য। তারপরে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী। এই সাবাস বাংলাদেশ ভাস্কর্যের টি কে তৈরি করেছেন? নিতুন কুন্ডু। হ্যাঁ, এটাও আসে যে কে তৈরি করেছেন? নিতুন কুন্ডু। এই বিষয়গুলো জানবেন। এরপরে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কের। লেডি উইথ দ্য ল্যাম্প কার উপাধি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। এই যে ফিফার আর কয়েকদিন পরে খেলা শুরু হয়ে যাচ্ছে, এটা নিয়ে যে আর্জেন্টিনা ব্রাজিল মাতামাতি, এগুলো জানবেন যে ফিফা কবে প্রতিষ্ঠিত হয় বা প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 1930 সালে, উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়। হ্যাঁ, এই বিষয়গুলো জানবেন। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। স্বোপার্জিত স্বাধীনতার স্থপতিকে, যে যেমন বললাম, হ্যাঁ, যে শামীম শিকদার, এগুলো আসে। গাছের পাতা পীত বর্ণ ধারণ করে নাইট্রোজেনের অভাবে। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ, আর পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। এটা জানবেন, এটা প্রায় আসে। একটি কিবোর্ডে কয়টি ফাংশন কি থাকে? 12টি। 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? 1024 বাইট। শেষ আজকের মতো আমাদের 100টি প্রশ্ন। আমরা লিখিত 60টি এমসিকিউ, এমসিকিউ 60টি, লিখিত 40 মার্ক। আমরা বোঝার চেষ্টা করেছি এবং আমি বোঝানোর চেষ্টা করেছি। অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমি আসলে ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন একজন মানুষ, আমিও এখনো ক্যান্ডিডেট। আমি আসলে চাচ্ছি যে আমাদের যাতে কারো উপকার হয়, সেই ধারণা বা চিন্তা থেকেই এই উদ্যোগ। আশা করছি সকলে একটু হলেও উপকৃত হবেন। সাধারণত এমসিকিউ দাগানোর নিয়ম হচ্ছে বাংলা এবং সাধারণ জ্ঞান শেয়ারগুলো আগে দাগাবেন, এরপরে ইংরেজি দাগাবেন, তারপর হচ্ছে ম্যাথ করবেন সবার শেষে। হ্যাঁ, কারণ ম্যাথ করতে করতে যদি একবার আপনি এটকে যান, তাহলে পরে বা আটকে যান, তখন হচ্ছে খুব জটিলতার সৃষ্টি হয়। হ্যাঁ, এটাই ছিল হচ্ছে পরামর্শ বা ট্রিক্স। আর লিখিততে অবশ্যই আপনারা সিরিয়াল মেনটেন করে লিখবেন। হ্যাঁ, আর লিখিততে আপনার টাইম ম্যানেজমেন্ট সবসময় ঠিক রাখবেন। হ্যাঁ, যে কত টাইমের মধ্যে কতটা কভার করতে হবে, এটা প্রশ্ন পাওয়ার পরে আপনারা টাইমগুলো সেট করে নেবেন। আর পরীক্ষা অবশ্যই টাইম ম্যানেজমেন্ট যার যত ভালো হবে সে তত এগিয়ে থাকবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে পড়ার পাশাপাশি নিয়মিত মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনি যত বেশি মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনার প্রস্তুতি তত আরো ভালো এবং গোছানো হবে। নিজের দুর্বলতাগুলো বুঝতে পারবেন, কারণ দুর্বলতাগুলো আপনি হঠাৎ দেখা যাচ্ছে 2-3 মাস পরে পরীক্ষা দিতে গেলেন, তখন পরীক্ষার হলে আপনার মানে প্রেশার বেড়ে যাবে, যেটা হচ্ছে নার্ভাসনেস কাজ করবে। আর আপনি যখন মডেল টেস্ট দিতে দিতে অভ্যস্ত যাবেন, তখন পরীক্ষার হলো মনে হবে যে আমি তো যে কোনো কোচিং এ বা যে কোনো জায়গায় মডেল টেস্টের মতোই দিচ্ছি, তখন আর আপনার মধ্যে ভয় কাজ করবে না। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকে জব সলিউশন মডেল টেস্ট 7-এর প্রশ্ন সমাধান এবং কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত বেশি বেশি পড়াশোনা করবেন। বর্তমানে অনেক সার্কুলার দিচ্ছে, অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, সেগুলো আপনারা যত বেশি অ্যাপ্লাই করে অংশগ্রহণ করবেন, আপনার তত উন্নতি হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা ধৈর্য সহকারে লেগে থাকলে পরিশ্রমীদের আল্লাহ তাআলা নিরাশ করেন না। দিন শেষে আমার ক্ষেত্রে আমার প্রায় 2 বছর সময় লেগে গিয়েছিল একটা চাকরি পাওয়ার পরে আরেকটি চাকরি পেতে। সেই কারণে আপনারা চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ সফল হবেন। হ্যাঁ, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।